নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ফান্ডামেন্টাল অ্যানালিসিস সিরিজের এটা দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা একটা স্টকের পিই রেশিও সম্বন্ধে ডিসকাস করব। তো পিই রেশিও জানার আগে আমাদের আর্নিং পার শেয়ার বা ইপিএস জেনে নেওয়াটা খুব জরুরি। তাহলে পিই রেশিওর কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আমি অলরেডি ইপিএস বা আর্নিং পার শেয়ার নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। পিই রেশিও কি এটাকে বোঝাতে আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি বাড়ি কিনে রেন্টের বিজনেস করতে চান। তো একটা বাড়ির থেকে আপনি প্রতি বছর 50,000 টাকা রেন্ট পেতে পারবেন, আর একটা বাড়ির থেকে আপনি প্রতি বছর 1 লাখ টাকা রেন্ট পেতে পারবেন। তো এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কোন বাড়িটা কিনবেন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি প্রথমেই আমাকে জিজ্ঞাসা করবেন সেটা কি করে বলবো, তার আগে তো আমার বাড়ির দাম জানা জরুরি। হ্যাঁ, ঠিকই বলেছেন। চলুন আপনাকে আমি বাড়ির দামটাও বলে দিচ্ছি। ধরুন প্রথম যে বাড়িটার কথা বলছিলাম সেটার নাম দিলাম হাউস এ। তো সেই বাড়িটা দাম হচ্ছে 25 লাখ টাকা এবং সেই বাড়ির থেকে প্রতি বছর আপনি 50,000 টাকা করে রেন্ট পেতে পারবেন। এবার যে দ্বিতীয় বাড়িটার কথা বলেছিলাম সেটাকে ধরলাম হাউস বি। সেই বাড়িটার থেকে আপনি প্রতি বছর 1 লাখ টাকা করে রেন্ট পেতে পারবেন এবং সেটার দাম হলো 1 কোটি টাকা। এইবার যদি আপনাকে আমি তুলনা করতে বলি তাহলে আপনি সহজেই তুলনা করতে পারবেন। আপনি কি করবেন, আপনি হিসেব করে দেখবেন যে প্রতি 1 টাকা রেন্ট পেতে অ্যাকচুয়ালি আমাকে কত টাকা পে করতে হচ্ছে। প্রথম বাড়িটার ক্ষেত্রে প্রতি বছরে 1 টাকা রেন্ট পেতে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে ওই বাড়িটার দাম 25 লাখ ডিভাইড বাই ওই বাড়িটার থেকে প্রতি বছরে কত টাকা রেন্ট পাবে, সেটা হলো 50,000। তো এটাকে ভাগ করলে দাঁড়ালো সেটা হচ্ছে 50। দ্বিতীয় বাড়িটার ক্ষেত্রে আপনি সেম ক্যালকুলেশন করবেন। সেক্ষেত্রে আপনার বাড়ির দাম 1 কোটি টাকাকে আপনি বছরের যে রেন্ট পাচ্ছেন সেই রেন্ট দিয়ে ভাগ করলেন, মানে 1 লাখ দিয়ে ভাগ করলেন, সেক্ষেত্রে দাঁড়ালো 100। এক্ষেত্রে আপনার কাছে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল যে প্রথম বাড়িটার ক্ষেত্রে 1 টাকা আপনাকে রেন্ট পেতে তার 50 গুণ আপনাকে খরচা করতে হবে, তবে আপনি বাড়িটা কিনতে পারবেন। আর দ্বিতীয় বাড়িটার ক্ষেত্রে আপনি যা রেন্ট পাচ্ছেন তার থেকে 100 গুণ পরিমাণ টাকা আপনাকে দিতে হবে। তো অবশ্যই আপনি প্রথম বাড়িটাই সিলেক্ট করবেন। ঠিক তেমনিভাবে একটা স্টকের ক্ষেত্রেও সেই জিনিসটা প্রযোজ্য। এক্ষেত্রে যে রেন্টের কথা বলেছিলাম, স্টকের ক্ষেত্রে সেটাকে বলা হয় আর্নিং পার শেয়ার। তো প্রথম যে কোম্পানিটা সেটাকে আমি ধরে নিলাম কোম্পানি এ। তো কোম্পানির এর ক্ষেত্রে আর্নিং পার শেয়ার হলো 100 টাকা প্রতি শেয়ার। এইবার কোম্পানির এর আমি ধরে নিলাম যে বর্তমান শেয়ার প্রাইস হচ্ছে 3,000 টাকা পার শেয়ার। তাহলে আপনি হিসেব করব যে প্রতি 1 টাকা ইনকাম করার জন্য আপনাকে কত টাকা শেয়ার প্রাইস দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ভাগ করে নেবেন। সেক্ষেত্রে আসছে 3,000 ডিভাইড বাই 100, সুতরাং 30। এবার আরেকটা কোম্পানি ধরুন, যে কোম্পানিকে আমি ধরলাম কোম্পানি বি। তার ক্ষেত্রে প্রতি শেয়ারে বছরে ইনকাম হচ্ছে, মানে যেটাকে বলা হয় আর্নিং পার শেয়ার, সেটা হলো 25 টাকা এবং এই কোম্পানি বি এর শেয়ার প্রাইস হচ্ছে 500 টাকা পার শেয়ার। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে 1 টাকা ইনকাম করতে ওই কোম্পানির ক্ষেত্রে আপনি কত টাকা পে করছেন, যদি আমি ওই কোম্পানির শেয়ার কিনি তাহলে আপনি পে করছেন 500 ডিভাইড বাই 25। এবার এইটা কি বলা হয় পিই রেশিও। তাহলে পিই রেশিও কি জিনিসটা দাঁড়ালো? পিই রেশিও হলো যে কোম্পানির প্রতি 1 টাকা আয় করতে আপনি তার কত গুণ বেশি টাকা দিয়ে সেই কোম্পানির শেয়ারটা কিনছেন, সেটাই হলো সেই কোম্পানির পিই রেশিও। যদি একটু ম্যাথমেটিক্যালি এটাকে ফর্মুলেট করি তাহলে এটা দাঁড়াবে যে পিই রেশিও হলো কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নিই। ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মার্চ 2022-এ এর আর্নিং পার শেয়ার আসছে ₹89.74 পার শেয়ার। আজকের দিনেতে রিলায়েন্স কোম্পানির একটা শেয়ারের দাম হলো 2544 টাকা। তাহলে রিলায়েন্স কোম্পানির পিই রেশিও কত হবে? রিলায়েন্স কোম্পানির পিই রেশিও হলো 2544 ডিভাইড বাই 89.74, দ্যাট মিনস 28.35। তো এখান থেকে আপনি একটা কনক্লুশনে আসতে পারবেন, যত কোম্পানির পিই রেশিও কম হবে সেটাকে আপনি ভ্যালুয়েবল ইনভেস্টিং বলবেন। কারণ কি? কারণ 1 টাকা আয় করতে কম টাকা দিচ্ছেন। যদি পিই রেশিও বেশি হয় তাহলে আপনাকে বেশি টাকা দিতে হবে। কিন্তু এটুকু শিখে যদি আপনি ভাবেন বাহ, তাহলে তো আমি শিখে গেলাম, এবার থেকে আমি শুধু কোম্পানিগুলো দেখব আর যে কোম্পানির পিই রেশিও কম আছে সেই সব কোম্পানিগুলো সিলেক্ট করব, তাহলেই হয়ে যাবে আমার ভ্যালু ইনভেস্টিং। না বন্ধু, ইনভেস্টিং এত সহজ না। যদি এটাই হতো তাহলে তো সবাই ভ্যালুয়েবল ইনভেস্টার হয়ে যেত। এইবার আমি আপনাকে সেই পুরনো এক্সাম্পলটাতে নিয়ে যাচ্ছি। সেই বাড়ির এক্সাম্পল, দুটো বাড়ি ছিল। একটা বাড়ির ক্ষেত্রে দাম ছিল 25 লাখ টাকা, যেটার থেকে প্রতি বছর 50,000 টাকা রেন্ট পেতেন। আর আরেকটা বাড়ি ছিল যেটা ছিল 1 কোটি টাকার বাড়ি এবং যেখান থেকে আপনি প্রতি বছর
রেন্ট ইল্ড করতে পারতেন 1 লাখ টাকা। আপনি প্রথম বাড়িটাই চুজ করেছিলেন, কারণ প্রথম বাড়িটার ক্ষেত্রে আপনাকে কম খরচা করতে হচ্ছিল। মানে প্রথম বাড়িটার ক্ষেত্রে ধরা যেতে পারে আমার পি রেশিও ছিল 50, আর দ্বিতীয় বাড়িটার ক্ষেত্রে আপনার পি রেশিও ছিল 100। এইবার দেখুন কাহানি মে টুইস্ট। এইবার যদি আপনাকে আমি বলি যে প্রথম বাড়িটা ছিল একটা সাবার্ব এরিয়াতে, যেখানেতে রেন্ট যেটা পাচ্ছেন না সেটা 5% হারে ইনক্রিজ করবে, আর দ্বিতীয় যে বাড়িটা আছে সেটা খুব একটা স্মার্ট সিটিতে আছে এবং যেই সিটিটা খুব ডেভেলপ করছে এবং সেখানে প্রতি বছর বছর সেই রেন্টটা সেটা 30% হারে ইনক্রিজ করছে। এখনও কি আপনার মনে হবে যে প্রথম অফারটাই লুক্রেটিভ? আসুন দেখা যাক। প্রথম বছরের ক্ষেত্রে বাড়ির দাম 25 লাখ টাকা, রেন্ট ইল্ড 50,000, তাহলে আপনার পি রেশিও হলো 50। এবার দ্বিতীয় বছর কি হলো? দ্বিতীয় বছর আপনার রেন্ট ইল্ড হবে 52,500 টাকা, তো পি রেশিও হবে 47। এইভাবে চলতে থাকলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর। আমি এটা ক্যালকুলেশন করে দেখেছি। এইবার আমি হাউস বি এর কথা ভাবছি। হাউস বি এর ক্ষেত্রে প্রথম বছর আমি 1 কোটি টাকা দিয়েছি এবং সেখান থেকে রেন্ট পাচ্ছি 1 লাখ টাকা। তো আমি ধরে নিতে পারি যে এর ক্ষেত্রে প্রাইস টু আর্নিং রেশিও, মানে আমি যে রেন্টের কত গুণ বেশি প্রাইস দিচ্ছি সেটা হচ্ছে 100। এবার ধরুন দ্বিতীয় বছরের ক্ষেত্রে কী হবে, আমার বাড়ি ভাড়া কত হবে? বাড়ি ভাড়া 30% হারে বাড়ছে, তো বাড়ি ভাড়া হবে 1,30,000 টাকা। তৃতীয় বছরে হবে বাড়ি ভাড়া 1,69,000 টাকা। চতুর্থ বছরে হবে ভাড়া 2,19,000 টাকার মতো। এইবার দেখুন চতুর্থ বছরে এই বাড়িটার পি দাঁড়াচ্ছে 45.51, আর প্রথম বাড়িটার দাঁড়াচ্ছিল 43.19। মানে এখনও পর্যন্ত প্রথম বাড়িটাই অ্যাট্রাকটিভ আছে। যখনই আপনি 5 নম্বর বছরে আসছেন তখন দেখা যাচ্ছে যে প্রথম বাড়িটার ক্ষেত্রে আপনার পি দাঁড়াচ্ছে 41.13, আর দ্বিতীয় বাড়িটার ক্ষেত্রে পি দাঁড়াচ্ছে 35.01। এবং তারপরে যত সময় এগোবে তত দেখা যাচ্ছে যে দ্বিতীয় বাড়িটার ক্ষেত্রেই কিন্তু পিই আস্তে আস্তে কমছে। ষষ্ঠ বছরের ক্ষেত্রে প্রথম বাড়িটার পি দাঁড়াচ্ছে 39.17, কিন্তু দ্বিতীয় বাড়িটার পি দাঁড়াচ্ছে 26.93। এখন আপনি কি দেখছেন? এখন কিন্তু আর প্রথম বাড়িটা আপনাকে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, কারণ আপনি জানেন আপনি ইনভেস্ট করছেন। তো ইনভেস্ট করবেন তো ফিউচারের জন্য, তো আজকে দেখে তো আর আপনি ইনভেস্ট করছেন না। আগামী 5 বছর 10 বছর আপনার বিজনেসে কি প্রফিট আসবে আপনি তো সেই জিনিসটাই মাথায় রাখবেন। তো সেইগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে এখন মনে হতে পারে যে না, দ্বিতীয় বাড়িটাই আমার পক্ষে বেস্ট ইনভেস্টমেন্ট অপশান আসবে। এইবার প্রশ্ন হলো যে আমরা পিই রেশিওটাকে কখন এবং কিভাবে ইউজ করব। পিই রেশিওটাকে আমরা দুভাবে ইউজ করব। প্রথম ইউজ হলো দুটো কোম্পানির মধ্যে আমরা তুলনা করব এবং সেই দুটো কোম্পানি অবশ্যই একই ইন্ডাস্ট্রির হতে হবে। আর 2 নম্বর হতে পারে আপনি পি রেশিও ওই কোম্পানিটারই হিস্টোরিক্যাল পি, মানে গত 10 বছরের পি রেশিও কেমন ছিল এবং বর্তমান পি রেশিও কেমন আছে, এইভাবে আপনি কম্প্যারিজন করতে পারেন। এইবার কোনো কোম্পানির হাই পিই হয়, সেখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? একটা কোম্পানিকে আমি ওভারভ্যালুড বলবো যদি কোম্পানিটার ইপিএস গ্রোথ তার যে কম্পিটিটর আছে বা পিয়ার্স আছে তাদের সঙ্গে সেম আছে, কিন্তু তার পি রেশিও যদি হাই হয় তাহলে আমি বলবো কোম্পানিটা ওভারভ্যালুড কোম্পানি। আর একটা কোম্পানিকে আমি আন্ডারভ্যালুড বলবো যদি কোম্পানিটার ইপিএস গ্রোথ তার যে পিয়ার্স আছে তাদের থেকে বেশি কিন্তু তার পিই রেশিও তাদের থেকে কম, তখন তাকে আমি বলবো কোম্পানিটা আন্ডারভ্যালুড আছে। আর হাই পি হতে পারে যখন কোম্পানির খুব ভালো গ্রোথ পোটেনশিয়াল থাকে, সেক্ষেত্রে কী হবে, কোম্পানির ইপিএসও বাড়ছে, সেই কারণের জন্য কিন্তু তাকে মার্কেট বেশি প্রাইস দিতেও রাজি আছে। আর যখন মার্কেটে সে কোম্পানির শেয়ারের চাহিদা বেশি বাড়বে তো তার শেয়ার প্রাইস বাড়বে এবং সেই সাথে সাথে তার পিইউ কিন্তু বাড়বে। এবার লো পি থেকে আমি কী দেখতে পারি যে একটা কোম্পানিকে আমি বলবো যে কোম্পানিটা আন্ডার ভ্যালু আছে যদি কোম্পানিটার আর্নিং পার শেয়ার গ্রোথ তার কম্পিটিটারের সঙ্গে সেম থাকে কিন্তু তার পিই যদি কম থাকে, তাহলে আমি বলবো যে কোম্পানিটা আন্ডার ভ্যালুড, আমি সেই কোম্পানিকে ইনভেস্ট করার কথা ভাববো। আর একটা সিচুয়েশন হতে পারে যে কোম্পানির ইপিএস গ্রোথ যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট আছে, অতীতেও যা ছিল এখনও তাই আছে, কিন্তু পি রেশিওটা আগের থেকে এখন কমে গেছে, তাহলে আমি বলবো যে কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু আছে। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখুন কোম্পানি এ, এটাকে আমি বলবো আন্ডার ভ্যালু স্টক। কেন? দেখুন 2019, 2020 এবং 2021 এই 3টে সালেতেই যদি দেখেন তার আর্নিং পার শেয়ার 2019 সালে ছিল 100, 2020 সালে হলো 130 এবং 2021 সালে হলো 170। এবার দেখুন শেয়ার প্রাইস ছিল 2019-এতে 1200,
2020-তে 1300 এবং 2021-এ 1360। এইবার যদি আপনি পিই রেশিও ক্যালকুলেশন করেন তাহলে দেখুন 2019 সালে কোম্পানির পি রেশিও ছিল 12, 2020 সালে কোম্পানির পি রেশিও হলো 10 এবং 2021 সালে কোম্পানির পি রেশিও হলো 8। আপনি দেখুন এর আর্নিং পার শেয়ার কিন্তু গ্রোথ হচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু তার শেয়ার প্রাইস বাড়ছে না, তার পি রেশিও কিন্তু কমই আছে। তো এক্ষেত্রে আমি এই কোম্পানিটাকে বলতে পারি আন্ডার ভ্যালু কোম্পানি। তো এই কোম্পানিতে আমি ইনভেস্ট করতে পারবো। এইবার দেখুন ওভার ভ্যালু স্টক কাকে বলে। 2 নম্বর যে স্টকটা কোম্পানি বি, এর ক্ষেত্রেও দেখুন এর আর্নিং পার শেয়ার কিন্তু আগের কোম্পানির মতোই। 2019 সালে 100 আছে, 2020 সালে 130 আছে এবং 2021 সালে 170 আছে। কিন্তু শেয়ার প্রাইস দেখুন 2019 সালেতে 1300 আছে, 2020 সালে আছে 2100 এবং 2021 সালে আছে 3100। এবার এর ক্ষেত্রে যদি আমি দেখি যে পি রেশিও কিন্তু বাড়তেই থাকছে, প্রথমে ছিল 13, তারপরে হলো 16 এবং তারপরে হলো 18। এবার এখন যদি আমি কোম্পানি এ আর কোম্পানি বি এর সাথে তুলনা করি, তো তুলনা করে আমি এটা বলতে পারবো যে কোম্পানি এ আন্ডার ভ্যালু আছে এবং কোম্পানি বি ওভার ভ্যালুড আছে। আর একটা এক্সাম্পল দেখাই, দেখুন কোম্পানি সি, এটা হচ্ছে লো গ্রোথ স্টক। কীভাবে বুঝবেন? 2019 সালেতে এর আর্নিং পার শেয়ার ছিল 100, 2020 সালে ছিল এর আর্নিং পার শেয়ার 105 এবং 2021 সালে এর আর্নিং পার শেয়ার ছিল 110। এবার শেয়ার প্রাইস দেখুন 1200, তারপরের বছর 1260 এবং তারপরের বছর 1320। এবার যদি আপনি পি রেশিও দেখেন, দেখুন পি রেশিও 12তেই ফিক্সড আছে। এইবার একটা কোম্পানির ডি দেখুন, কোম্পানির ডি এর ক্ষেত্রে 2019 সালে আর্নিং পার শেয়ার ছিল 150, 2020 সালে ছিল আর্নিং পার শেয়ার 200 এবং 2021 সালে আর্নিং পার শেয়ার 225। এবং এর যদি শেয়ার প্রাইস দেখেন, যে প্রথম বছর ছিল 3000, 2020 সালে এলো 6000 এবং 2021 সালে এলো 7875। এইবার যদি আপনি কোম্পানি সি আর কোম্পানি ডি এর সাথে তুলনা করেন, তখন আপনার মনে হতেই পারে বুঝি কোম্পানি সিটাই ভালো, কারণ কোম্পানি সির পিটা খুব কম আছে, মাত্র 12 এবং সেই পিটাও ফিক্স আছে, বছর বছর ওই 12তেই আছে। কিন্তু যখন কোম্পানি ডি দেখছেন, প্রথম বছর পি ছিল 20, তারপরের বছর পি বেড়ে গেল 30, তারপরের বছর পি বেড়ে হয়ে গেল 35। এক্ষেত্রে আপনার মনে এই ধারণা হতেই পারে তাহলে বুঝি কোম্পানি সি ভালো, কারণ এখানে পি রেশিও কম আছে। আর কোম্পানি ডি খারাপ, কারণ কোম্পানি ডি এর ক্ষেত্রে এর শেয়ার প্রাইস অনেক বেশি আছে এবং এর পি রেশিও বেশি আছে। কিন্তু আপনাকে শুধু পিই রেশিও দেখলে চলবে না, তার সাথে সাথে কিন্তু আপনাকে দেখতে হবে তার গ্রোথ পোটেনশিয়ালটা, আর্নিং পার শেয়ারটা। এক্ষেত্রে আপনি যদি কোম্পানি সি এর ক্ষেত্রে দেখেন, আর্নিং পার শেয়ারের ইনক্রিমেন্ট খুবই কম, কিন্তু কোম্পানি ডি এর ক্ষেত্রে তার আর্নিং পার শেয়ার কিন্তু বছরের পর বছর বাড়ছে, বছরের পর বছর বাড়ছে বলেই সেই কোম্পানির শেয়ার প্রাইসও বাড়ছে। মানুষ তাদের প্রিমিয়াম প্রাইস দিতে তৈরি আছে, সেই কারণের জন্য তার পিই রেশিও বেশি আছে। এইভাবে আপনি পিই রেশিওকে ইউজ করতে পারবেন। এবং আরও একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে পিই রেশিও ক্যালকুলেট করার সময় কোম্পানি যে গ্রোথ প্রসপেক্ট আছে সেটাকে কিন্তু হিসেবের মধ্যে রাখা হয়নি, এবং সেই কারণের জন্যই অনেক সময় শুধুমাত্র পিই রেশিও দেখে কোনো কোম্পানিকে সিলেক্ট করলে আমাদের ভুল হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো সুতরাং কোম্পানির এই যে গ্রোথ ফ্যাক্টরটা আছে, এই গ্রোথ ফ্যাক্টরটাকেও কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। পিই রেশিওর সঙ্গে যখন আমরা ওই গ্রোথ ফ্যাক্টরটাকে ইনক্লুড করব, তখন যে রেশিওটা দাঁড়াবে তাকে বলা হয় পিইজি রেশিও। এরপরের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে আসব পিইজি রেশিওটা কি এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব একটা স্টককে ভালোভাবে অ্যানালিসিস করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।